তাহলে নেক্সট আমরা শুরু করব আজকে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ কমপ্লেক্স নাম্বারস। ইউনিট 2 তে আমাদের এই টপিকটা রয়েছে, কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস। এইটা হচ্ছে আমাদের আজকের টপিক। তাহলে কমপ্লেক্স নাম্বার ব্যাপারটা কি, এই ধারণাটা তোমাদের একদম প্রথম ইন্ট্রোডিউস হবে, কারণ তোমরা যে নাম্বার সিস্টেমের ধারণা আগে পেয়েছো সবই রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে রয়েছে। তোমরা ন্যাচারাল নাম্বার পড়েছো, ইন্টিজার পড়েছো, রেশনাল নাম্বার পড়েছো, ইররেশনাল নাম্বার পড়েছো, এবং ক্লাস 9-এ তোমরা দেখেছো যে রিয়েল নাম্বারের উপরে একটা অধ্যায় রয়েছে ক্লাস 9-এর। সেখানে জিওমেট্রিক্যালি একটা নাম্বার রিয়েল নাম্বার মানেই বোঝায় যে এনি পয়েন্ট অন এ নাম্বার লাইন, এনি পয়েন্ট অন এ লাইন রিপ্রেজেন্টস এ রিয়েল নাম্বার। আমরা কমপ্লেক্স নাম্বারের একটা জিওমেট্রিক্যাল ধারণা আজকে পড়বো, যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে এনি পয়েন্ট অন এ প্লেন। তার মানে কমপ্লেক্স নাম্বারের একদম ক্লাসিক্যাল ডেফিনেশনে যদি চলে যাই, সেটা হচ্ছে অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস স্যাটিসফাইং some conditions. Order pair of real numbers a, b. a b টা কি? a b কিন্তু রিয়েল নাম্বার। কি কন্ডিশন স্যাটিসফাই করছে? নাম্বার 1, a b ইকুয়াল টু c d হলে a ইকুয়াল টু c, b ইকুয়াল টু d হবে। নাম্বার 2, a b c d দিয়ে আমরা যে নিউ অর্ডার পেয়ার তৈরি করব সেটা হচ্ছে a প্লাস সি, বি প্লাস ডি। নাম্বার 3, এ বি ইন্টু সিডি কি পাবো? এসি মাইনাস বিডি, এডি প্লাস বিসি। তাহলে এটা আমাদের একদম ক্লাসিক্যাল ডেফিনেশন, যেটা দিয়ে তোমাদের প্রবলেম সলভিং এ কোনো কাজে লাগবে না আপাতত। কিন্তু আমাকে যখন কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন বলবে যে কমপ্লেক্স নাম্বার ব্যাপারটা কি, কমপ্লেক্স নাম্বারের ধারণাটা কি, কমপ্লেক্স নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি একটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস, অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস এবি, যেটা এই ধরনের কন্ডিশন, এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে। কিন্তু আমরা একটু আগে আমি বললাম যে কমপ্লেক্স নাম্বারের যদি জিওমেট্রিক্যাল ধারণা আমি বলি, যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে এনি পয়েন্ট অন প্লেন। এবারে তোমরা জানো যে প্লেনে যখন কোনো পয়েন্ট থাকে তাকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সেই পয়েন্টটাকে এক্স, ওয়াই দিয়ে ডিনোট করি। এক্স ওয়াইটা কি? এক্স ওয়াই ও রিয়েল নাম্বার, অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার। দেখো ম্যাচ করে যাচ্ছে ডেফিনেশনের সঙ্গে। এবারে এই রিয়েল নাম্বারটা, এই যে পয়েন্টটা, দিস পয়েন্ট অ্যাকচুয়ালি ডিনোটস এ কমপ্লেক্স নাম্বার। তাহলে এটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করব কমপ্লেক্স ফর্মে, তখন এটাকে রিপ্রেজেন্ট করা হয় এক্স প্লাস আই ওয়াই ফর্মে, যেখানে আইটা কি? আইটা হচ্ছে স্কোয়ার রুট অফ -1। অ্যাকচুয়ালি এই আই এর ধারণাটা কোথা থেকে এলো সেটা আমাদের জানতে হবে, যে আই এর ধারণাটা কোথা থেকে এলো। আমাকে যদি একদম বেসিক আমি যদি তোমাকে বলি যে তুমি যদি এই ইকুয়েশনটা সলভ করো, তুমি সহজেই সলভ করে ফেলতে পারবে। বলবে যে স্যার এক্স ইকাল টু +-1 হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 সলভ করো, তখন তুমি সলভ করতে গিয়ে একটু হলেও সমস্যায় পড়বে। বলবে যে স্যার এই ভ্যালুটা আমার জানা নেই, কোনটা? √-1। কেন? কারণ কোনো রিয়েল নাম্বার আমি পাইনি যা স্কোয়ার করলে -1 হবে। তাহলে তখন এই যে সেটটা ছিল রিয়েল নাম্বার সিস্টেমের সেটটা, তখন তাকে কি করা হলো? আরো কিছু নাম্বার ইন্ট্রোডিউস করা হলো, না হলে তো এই ধরনের সব প্রবলেম সলভ করতে পারবো না। সেখানে কি থাকবে না, সেখানে এই ধরনের নাম্বারগুলো, যেটা আমরা আই দিয়ে ডিনোট করলাম, আয়োটা বলে একটা ওয়ার্ড থেকে এসছে, যেটার প্রপার্টিটা কি? স্কোয়ার করলে -1 হবে, পাওয়ারে যদি 4 নিই তাহলে অবভিয়াসলি +1 হবে। তার মানে আই টু দি পাওয়ার এনি 4k ইকুয়াল টু 1।
i টু দি পাওয়ার 4k প্লাস 1 হলে i হবে, i টু দি পাওয়ার 4k প্লাস 2 হলে i স্কোয়ার দ্যাট ইজ -1 হবে, i টু দি পাওয়ার 4k প্লাস 3 হলে -i হবে। তাহলে i এর পাওয়ার গুলো কেমন ভাবে চেঞ্জ হচ্ছে সেটাও আমরা এখান থেকে বুঝে নিলাম। তাহলে রিয়েল নাম্বার সেটটাকে কি করা হলো, আর একটু এক্সটেন্ডেড করে দেওয়া হলো, যে নতুন যে সিস্টেমটা এসে গেল সেটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারস। তাহলে i কোথা থেকে এসছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কমপ্লেক্স নাম্বার জিওমেট্রিক্যালি যদি আমি বলি যে একটা পয়েন্ট প্লেনের ওপরে, যে প্লেনের ওপরে পয়েন্ট আমরা সবসময় এক্স কমা ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে যখন কমপ্লেক্স ফর্মে রিপ্রেজেন্ট করব, দিস ইজ এক্স প্লাস আই ওয়াই, হোয়ার এক্স ইজ রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার। আমি যদি কমপ্লেক্স নাম্বারটাকে জেড দিই তাহলে রিয়েল জেড হিসেবে লেখা হবে, ওয়াইটা কি ইমাজিনারি পার্ট অফ জেড হিসেবে লেখা হবে। ক্লিয়ার? যেহেতু এক্সটা রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, এই জন্য এক্স অ্যাক্সিসকে আমরা যখন এটাকে কমপ্লেক্স প্লেন হিসেবে ভাববো রিয়েল অ্যাক্সিস বলবো, ওয়াই অ্যাক্সিসটা যেহেতু ইমাজিনারি পার্টের সঙ্গে যুক্ত সেই জন্য এটাকে ইমাজিনারি অ্যাক্সিস হিসেবে বলবো। তার মানে ব্যাপারটা নতুন কিছু নয়, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির ধারণা আগেই পেয়েছি, সেই কোঅর্ডিনেট জিওমেট্রিটাকে কাজে লাগিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম সলভও করে ফেলতে পারি, কারণ ব্যাপারটার রিপ্রেজেন্টেশনগুলোই জাস্ট ডিফারেন্ট। যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যে পয়েন্টটা এক্স কমা ওয়াই দিয়ে ডিনোট করি, সেই পয়েন্টটাকেই আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেমে এক্স প্লাস আই ওয়াই দিয়ে ডিনোট করব, যেখানে এক্সটা তার রিয়েল পার্ট, ওয়াইটা তার ইমাজিনারি পার্ট, হোয়ার আইটা কি, আইটা হচ্ছে স্কোয়ার রুট অফ -1, যেটার ভ্যালুগুলো চেঞ্জ হয় ওই রকম রেজাল্ট থেকে, যে আই এর এনি মাল্টিপল অফ 4 1 দেবে, 4 এর প্লাস 1 হলে আই দেবে। তাহলে মানে ব্যাপারটা ক্লিয়ার। এবং আই এর ধারণটা কোথা থেকে এলো, এই ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে সমস্যা হয়েছিল, তখন সেট অফ রিয়েল নাম্বারসটাকে কি করা হলো, আর একটু বর্ধিত করে দেওয়া হলো, যাতে করে নতুন নাম্বার সিস্টেম তৈরি হয়, কমপ্লেক্স নাম্বার সিস্টেম। এবারে আমরা এর প্রপার্টি এবং এর ফর্মুলাগুলোকে জানব। তাহলে এই যে পয়েন্টটা আছে, সাপোজ পি পয়েন্ট, এই পয়েন্টটা একটা কমপ্লেক্স নাম্বার, সাপোজ জেড, যেটার কমপ্লেক্স প্রেজেন্টেশন এক্স প্লাস আই ওয়াই। এখন এই পয়েন্টটা অরিজিন থেকে যতটা ডিস্টেন্সে থাকবে সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো ওই যে কমপ্লেক্স নাম্বারটা জেড তার মডিউলাস। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস ব্যাপারটা কি না, মডিউলাস অফ জেড ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স অফ জেড ফ্রম অরিজিন। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স মানেই কি হবে, কোঅর্ডিনেট যেহেতু পয়েন্টার এক্স কমা ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এই সিম্বল দিয়ে লিখবো। তাহলে কমপ্লেক্স নাম্বারের মড বের করার ফর্মুলা হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই লাইন সেগমেন্টটা যেটা অরিজিনের সঙ্গে পয়েন্টটাকে কানেক্ট করছে, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট অথবা অ্যাম্প্লিটিউড। তাহলে অ্যাম্প্লিটিউড অফ জেড is the angle made by the line joining origin and the point with positive x-axis theta। এটাকে আমরা শর্টে এভাবেও লিখতে পারি আর্গুমেন্ট জেড বা অ্যাম্প্লিটিউড জেড। তাহলে এবারে থিটাটা পরিমাপ করব কিভাবে, আমি দেখো এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিই, তাহলে এই লেন্থটা তুমি বলতে পারবে যে এক্স হবে, এটা হবে ওয়াই। তাহলে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেখান থেকে তুমি ট্যান থিটার ভ্যালু কত বলবে, ওয়াই বাই এক্স। আমি এখান থেকে কি বলতে পারি, সাপোজ এই মড জেডটাকে আমি যদি আরেকটু আমার সুবিধের জন্য আর দিয়ে ডিনোট করি, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, আর সাইন থিটা পাচ্ছি। তাহলে এই যে ইকুয়েশন দুটো, এখান থেকে যে থিটা, সেই থিটাটাকে আমরা বলবো আর্গুমেন্ট অফ জেড। তাহলে থিটা can be solved from these two equations, x equal to r cos theta, y equal to r sin theta। তাহলে আর্গুমেন্ট জেড পাওয়ার ফর্মুলাও আমরা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার,
জেড যদি এক্স প্লাস আই ওয়াই ফর্মে থাকে তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এভাবেও প্রেজেন্ট করতে পারি এক্স এর জায়গায় আর কস থিটা প্লাস আই, আরটা কমন নিয়ে নিলে সাইন থিটা। তাহলে দিস ইজ অলসো দ্য প্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, যেখানে অ্যাট এ টাইম আমি কি জানতে পারছি, তার মডিউলাস জানতে পারছি, আর কি জানতে পারছি, তার আর্গুমেন্টটা জানতে পারছি। এই জন্য এই ফর্মটাকে আমরা কি বলবো, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। মড জেড হচ্ছে অরিজিন থেকে পয়েন্টের ডিস্টেন্স, সো দ্য ফর্মুলা ইজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটা ইজ দ্য আর্গুমেন্ট অফ জেড, সেটা বের করবো কোন ফর্মুলা থেকে না, আমি যদি দুটো ইকুয়েশনকে সলভ করি তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তাহলে থিটাটা হচ্ছে কোনো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। এবারে তো এইরকম হতে পারে যে পয়েন্টটা এখানে চলে এলো, তাহলে আর্গুমেন্টটা কি হবে, পয়েন্টটা যদি এখানে চলে আসে তাহলে আমাদের এইটা কোঅর্ডিনেট থেকে আমরা এই অ্যাঙ্গেলটা বের করে নিতে পারবো, কিন্তু আর্গুমেন্টটা তো এটাকে ডিনোট করছে। তাহলে আমি কি বলতে পারি, আর্গুমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে কোনো অসুবিধে নেই, তখন আর্গুমেন্ট জেডটা আমরা সহজেই বলবো থিটা হবে। থিটাটা ওই ট্রায়াঙ্গেল থেকে পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। কিন্তু জেড যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তখন আর্গুমেন্ট জেড কত হবে না, পাই মাইনাস থিটা। কেন ক্লিয়ারলি পাই মাইনাস থিটা, থিটাটা কোনটা, থিটাটা কিন্তু আমরা ওই ফর্মুলা দিয়ে বের করে নিতে পারবো মড অফ ওয়াই বাই এক্স ট্রায়াঙ্গেল ক্ষেত্রে। যদি জেড থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আর্গুমেন্ট হবে মাইনাস পাই প্লাস থিটা। মাইনাস পাই, থিটাটা কোনটা, ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। থিটাটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে মাইনাস থিটা হয়ে যাবে। থিটা যদি মানে জেড যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে থিটা বা আর্গুমেন্ট জেড বের করার ফর্মুলা হয়ে গেল কি, থিটা নয়, আর্গুমেন্ট জেড বের করার ফর্মুলা হয়ে গেল মাইনাস থিটা, দ্যাট ইজ মাইনাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তাহলে আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বের করব ডিস্টেন্স ফ্রম অরিজিন ক্যালকুলেশন করে, তার আর্গুমেন্ট বের করব যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে কি থার্ড কোয়াড্রেন্টে থাকছে কি ফোর্থ কোয়াড্রেন্টে, সেটা দেখে নিয়ে সেইভাবে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে আমি যদি প্রবলেম সলভ করতে যাই, সাপোজ জেড ইকুয়াল টু আমাকে দেওয়া আছে -1 প্লাস আই, তাহলে এটার মোড কত হবে, আমি সহজেই বলবো যে এক্সটা এখানে -1, ওয়াইটা 1, তাহলে 1 প্লাস 1 √2। আমাকে যদি বলে না এটার আর্গুমেন্ট জেড কত হবে, না আমি দেখে নিচ্ছি এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, তার মানে কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে হলে পাই মাইনাস থিটা, থিটাটা কি ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, তাহলে মড নিয়েছি 1 হয়ে গেল, তাহলে পাই মাইনাস পাই বাই 4, দ্যাট ইজ 3 পাই বাই 4। তাহলে এইখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট এবং মডিউলাস কিভাবে আমরা বের করব। তাহলে জেড একটা কমপ্লেক্স নাম্বার, এক্স প্লাস আই ওয়াই, কেউ লিখতে পারে আর কস থিটা প্লাস আই সাইন
থিটা তার মড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটা বের করার ফর্মুলা ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। এটাকে আবার একটু জেনে রাখা ভালো, এটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি অয়েলার্স থিওরি অনুযায়ী। ই টু দি পাওয়ার আই থিটাটা কি? ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটার প্রুফটা এখন আপাতত দরকার নেই, প্রুফটাও সহজে করা যাবে। কস থিটা তোমরা যখন ক্যালকুলাস পড়বে তখন জানতে পারবে যে কস থিটার একটা ইনফাইনাইট সিরিজ আছে সাইন থিটা। ই টু দি পাওয়ার আই থিটার ইনফাইনাইট বিভিন্ন ওয়েতে করা যায়। ইনফাইনাইট সিরিজ, এদিকের এক্সপ্রেশন সেম, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা আমাদের কি হবে, এমসিকিউ প্রবলেম সলভ করতে গেলে কাজে লাগবে। তাহলে জেড এর রিপ্রেজেন্টেশন এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। এবারে আমরা জেনে নিই যে একটা পয়েন্ট ছিল পি জেড, যাকে আমরা এক্স প্লাস আই ওয়াই দিয়ে লিখলাম। এই পয়েন্টটার ঠিক ইমেজ পয়েন্টটা তাহলে কি হয়ে যাবে? এটাকে যদি রিয়েল অ্যাক্সিস আমরা জানি, এটা ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এক্স কমা মাইনাস ওয়াই হবে। যদি এটা এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে দিস ইজ এক্স মাইনাস আই ওয়াই। দিস ইজ ডিনোটেড বাই জেড বার অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ কনজুগেট অফ জেড। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে কি অ্যাকচুয়ালি? আমি যদি ভাবি যে জিওমেট্রিক্যালি যদি ভাবি, তাহলে ওই পয়েন্টটার ইমেজ পয়েন্ট যেটা হবে। তাহলে অবভিয়াসলি এই দুটো অরিজিন থেকে সেম ডিস্টেন্সে থাকবে, তাহলে আমরা বলতে পারি মড জেড যা হবে মড জেড বারও তাই হবে। শুধু তাই নয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা জানি এই অ্যাঙ্গেলটা কত হবে, মাইনাস থিটা হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার সবসময় কত হবে, 0 হবে। আবার দেখো আরো রেজাল্ট এখান থেকে ডিরাইভ করতে পারছি। জেড ইন্টু জেড বার কত পাচ্ছি না, জেড এক্স প্লাস আই ওয়াই, জেড বার এক্স মাইনাস আই ওয়াই মাল্টিপ্লাই করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে মড জেড স্কোয়ার। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এইভাবে ছোট ছোট ফর্মুলাগুলোকে আমরা ডিরাইভ করে সেগুলো দিয়ে প্রবলেম সলভ করব। আমি যদি এভাবে লিখতাম জেডটাকে যদি আমরা লিখতাম আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে তুমি এখান থেকে বলতে পারতে যে আর্গুমেন্ট জেড হচ্ছে থিটা, মড জেড আর, সেই কারণে আমি প্রেজেন্টেশনটা এইভাবে করেছি, তাই তো? এবারে আমি দুটো কমপ্লেক্স নাম্বার z1 z2 দিলাম, তাহলে তাদেরকে যদি মাল্টিপ্লাই করি r1 r2 ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস থিটা 2 হয়ে যাবে। তাহলে এখন আমি কি বলতে পারি, মড z1 z2 কত পাচ্ছি না, r1 r2 পাচ্ছি। r1টা কি, মড z1, r2 মানে মড z2। তাহলে আমাদের কাছে আর একটা ফর্মুলা তৈরি হয়ে গেল, মড z1 z2 ইকুয়াল টু মড z1 ইন্টু মড z2। আমি যদি বলি আর্গুমেন্ট অফ z1 z2টা কত, তুমি বলো তো। তুমি বলবে যে স্যার থিটা 1 প্লাস থিটা 2 যেটা আছে, থিটা 1 প্লাস থিটা 2, এটা মানে তুমি কি বলতে পারো, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। আমি যদি প্রিন্সিপাল ডোমেনের মধ্যে, এগুলো সবই আমি কি করছি, যে মুখ্য মানগুলো নিচ্ছি, অর্থাৎ -π/2 থেকে +π/2, এই মুখ্য মানটা নিচ্ছি ট্যানের ক্ষেত্রে। তাহলে আর্গুমেন্ট অফ z1 z2 কত হয়ে গেল, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে এইভাবে আমি যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো ডিরাইভ করে ফেলতে পারি, খুব সহজে ডিরাইভ করতে পারি। আমি রেজাল্টগুলো যদি লিখি, z1 z2 এইটার কনজুগেট z1 বার বাই z2 বার হবে, z টু দি পাওয়ার n এর মড খুব সহজেই আমরা প্রুভ করতে পারবো, মড z টু দি পাওয়ার n হবে। কারণ z তুমি r ই টু দি পাওয়ার আই থিটা যদি ধরে নাও, তাহলে z টু দি পাওয়ার n কত পাচ্ছ, r টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার আই n থিটা। এখান থেকেই তো তুমি বলতে পারছো যে z টু দি পাওয়ার n এর মড হচ্ছে r টু দি পাওয়ার n মড z টু দি পাওয়ার n। তোমাকে যদি বলা হয় যে আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n কত হবে, এখান থেকেই তো তুমি বলতে পারছো আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n কত আসছে, n থিটা আসছে। n থিটা, থিটা মানে কোনটা, আর্গুমেন্ট অফ z। তাহলে খুব সহজেই এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমরা ফর্মুলাগুলো ডিরাইভ করে নিতে পারছি। আমরা আগেই পেয়েছি z ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার।
আমরা পেলাম আর্গুমেন্ট অফ Z1 Z2, আর্গুমেন্ট অফ Z1 Z2 কত পেলাম? আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 আমরা কত পাচ্ছি? আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। আমরা পেয়েছি Z1 Z2 Z3, এইভাবে এনটা কমপ্লেক্স নাম্বার থাকলো, তাদের প্রোডাক্টের মড আমরা দুটোর ক্ষেত্রে অলরেডি প্রুভ করেছি, তিনটের ক্ষেত্রে অসুবিধা নেই, একই রেজাল্ট আসবে, এনটা হলে একই রেজাল্ট আসবে। তাহলে এই রেজাল্টগুলো আমাদের প্রবলেম সলভিং এর সময় অ্যাপ্লাই করতে হবে। Z1 প্লাস Z2 এই যে কমপ্লেক্স নাম্বারটা, তার মড যদি নিই তাহলে সেটা সবসময় খুব ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি, এটা লেস দেন অর ইকুয়াল টু মড Z1, এখানে মাইনাস থাকলেও সেম রেজাল্ট হবে প্লাস Z2। মড Z1 প্লাস মাইনাস Z2 অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মড অফ মড Z1 মাইনাস মড Z2। আমি এই রেজাল্টটা একটু ডিরাইভ করে দিই, আলোচনা করে দিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। আমি জিওমেট্রিক্যালি অ্যাপ্রোচ নিই তাহলে তাড়াতাড়ি রেজাল্টটা চলে আসবে। এখানে যদি একটা পয়েন্ট আমরা Z1 একটা পয়েন্ট হিসেবে ধরে নিতে পারি, Z2 অ্যানাদার একটা পয়েন্ট ধরলাম, তাহলে Z1 প্লাস Z2 এই যে কমপ্লেক্স নাম্বারটা Z1 প্লাস Z2, এটার অ্যাকচুয়ালি পজিশনটা কোথায়? Z1 একটা পয়েন্ট হলো প্লেনে, Z2 একটা অ্যানাদার পয়েন্ট প্লেনে, Z1 প্লাস Z2 তো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা কি হবে না, এটা দিয়ে প্যারালাল করে যদি আমি একটা লাইন ড্র করি, আর এইটার প্যারালাল করে যদি একটা লাইন ড্র করি, সাপোজ এটা A, এটা B, এটা C, তাহলে এই C পয়েন্টের পজিশনটা যেটা, C পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করছে সেটা হচ্ছে Z1 প্লাস Z2। খুব সহজেই আমি বলতে পারবো কেন, কারণ এটা যদি x1 y1 হয়, এই পয়েন্টটা x2 y2 হলে আমরা জানি প্যারালেলোগ্রাম কি করে, বাইসেক্ট করে ডায়াগোনাল গুলো। তাহলে এটা কত না, এটা হচ্ছে x1 প্লাস x2 বাই 2, যদি একদম জিওমেট্রিতে চলে যাই y1 প্লাস y2 বাই 2। তাহলে দেখো এখানে অরিজিন আছে, এখানে কত আছে? অরিজিন আছে। তাহলে এটা x1 প্লাস x2 কমা y1 প্লাস y2 হলে তবেই এর মিড পয়েন্টটা x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 আসবে। তাহলে Z1 প্লাস Z2 অ্যাকচুয়ালি কোন পয়েন্টকে ডিনোট করলো? তাহলে না, Z1 প্লাস Z2 ডিনোট করলো যে প্যারালেলোগ্রামের একটা ভার্টেক্সকে ডিনোট করলো, যার অপোজিট ভার্টেক্স কোনটা? অরিজিন। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার, একটা Z1 পয়েন্ট, একটা Z2 পয়েন্ট, আর Z1 প্লাস Z2 কিভাবে তৈরি হলো সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে Z1 মাইনাস Z2টাও আমরা বলে দিতে পারবো যে Z1 আর মাইনাস Z2 যে কমপ্লেক্স নাম্বারটা, তাদের দিয়ে যে আবার যদি প্যারালেলোগ্রাম ফর্ম করি তাহলে Z1 মাইনাস Z2 পেয়ে যাবো। এবারে আমরা মূল বিষয়ে চলে আসছি, এই ইনইকুয়ালিটির ব্যাপারটা। দেখো এখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো ও এ সি, এই ও এ প্লাস এ সি আমরা সাম অফ টু সাইডস অলওয়েজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড বলতে পারি, অর্থাৎ ওসি বলতে পারি। এখন ওয়ে মানে কি? ওয়েটা লেন্থ অফ দ্য সাইড, এই লেন্থ অফ দ্য সাইড মানে Z1 পয়েন্টটার ডিস্টেন্স ফ্রম অরিজিন। হোয়াট ইজ দিস? দিস ইজ মড Z1। এসিটা কোনটা না, এসিটা ইকুয়াল টু ওবি প্যারালেলোগ্রাম। ওবিটা কি? ডিস্টেন্স অফ Z2 ফ্রম অরিজিন। দিস ইজ মড Z2 অলওয়েজ গ্রেটার দেন ওসি। ওসি মানে ডিস্টেন্স অফ Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2। তাহলে দেখো আমাদের যে রেজাল্টটা ইনইকুয়ালিটি হিসেবে আমি লিখেছিলাম সেটা চলে এসছে যে Z1 প্লাস Z2 এর মড অলওয়েজ লেস দেন মড Z1 প্লাস মড Z2। ইকুয়াল টু হলে কি হবে না, ইকুয়ালিটি হওয়া মানেই তিনটে পয়েন্ট আর ট্রায়াঙ্গেল ফর্ম করবে না, তারা কি হবে? কোলিনিয়ার হয়ে যাবে। তার মানে কোলিনিয়ার হচ্ছে, তার মানে সেটাও ট্রু হবে, তার মানে তখন ইকুয়াল টু হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে ডিসিশন নিলাম এটাই যে Z1 Z2 তাদের
addition always less than or equal to mod z1 plus mod z2. এখানে যদি মাইনাস দিই তাহলে জাস্ট এখানে মাইনাস হবে, ফাইনালি প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের কোনো অসুবিধে নেই, সেটাও আমরা করে ফেলতে পারি। মাইনাস প্লাস সবার জন্য এই রেজাল্টটা ট্রু। ক্লিয়ার? সিমিলারলি এটা, তাহলে এটা আমরা এইভাবে ভাবতে পারি যে এই এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু ইজ দিস, আবার এই এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু সিমিলারলি আমরা প্রুভ করে ফেলতে পারবো z1 প্লাস z2 এর মড গ্রেটার দেন ইকুয়াল টু মড z1 মাইনাস মড z2। তাহলে এখান থেকে যখনই কোনো কমপ্লেক্স নাম্বারের ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে কোনো প্রবলেম থাকবে তখন আমরা এই ইনইকুয়ালিটিটাকে অ্যাপ্লাই করতে পারি। এছাড়া আরো অনেক ধরনের ওয়ে আছে, জিওমেট্রিক্যালি আমরা প্রবলেমগুলো বেশি ভাববো যখন কম্পিটিটিভ এক্সামের কোনো এমসিকিউ থাকবে, তাহলে সহজে সলভ করতে পারবো। কারণ প্রথম ডেফিনেশন থেকে তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে যে কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারের সঙ্গে কোঅর্ডিনেট জিওমেট্রির খুব একটা ডিফারেন্স কিছু নেই, কারণ কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটাই হচ্ছে অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস স্যাটিসফাইং সাম কন্ডিশনস। অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস মানেই হচ্ছে এনি পয়েন্ট অন দ্য প্লেন, কারণ x, y সেটা একটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস। ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স নাম্বারের বেসিক যে ফর্মুলা সেটা আমরা জেনে গেছি, ধারণা আমাদের সিলেবাসে যা আছে সেটা জেনে গেছি। এবার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে তোমরা জানো, ক্লাস 10 থেকে করে এসছো, যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কখন বলবো, যদি a নট ইকুয়াল টু 0 হয়। এর সলিউশন পাওয়ার জন্য আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করি। আমরা জানি এই কমপ্লেক্স নাম্বারটার দুটো রুট থাকবে, সেটা ডিপেন্ড করছে কার উপরে না ডিসক্রিমিনেন্টের উপরে। ডিসক্রিমিনেন্ট কোনটা? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা যদি গ্রেটার দেন 0 হয়, টু রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটস আছে। ডি যদি ইকুয়াল টু 0 হয়, এগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি, জাস্ট আমি রিপিট করে দিলাম। টু রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস আছে। ডি যদি লেস দেন 0 হয় তাহলে টু কমপ্লেক্স রুটস আছে। এখন প্রশ্নটা এই জায়গায়, এই যে কমপ্লেক্স রুটস আছে বললাম, কমপ্লেক্স নাম্বার রুটগুলো তাহলে কমপ্লেক্স নাম্বারের ফর্মে আসবে, রিয়েল নাম্বারের ফর্মে আসবে না। রিয়েল নাম্বারের ফর্মে রুটগুলো আসবে ফর দিস টু কেসেস। কমপ্লেক্স নাম্বারের ফর্মে আসবে মানে কি? কমপ্লেক্স নাম্বার আমরা কি দেখলাম, যে x প্লাস আই ওয়াই ফর্মে দেখলাম। আমি যদি এক্স ওয়াই কোঅর্ডিনেটটাকে সরিয়ে দিয়ে লিখি তাহলে আমি বলবো যে আলফা প্লাস আই বিটা ফর্মে রুট এলো। তাহলে একটা রুট যদি আলফা প্লাস আই বিটা হয়, আর একটা রুট কি সবসময় আলফা মাইনাস আই বিটা হবে? নট নেসেসারি। তাহলে সেখানে আমাদের দেখতে হবে যে এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে, যদি কোএফিসিয়েন্ট গুলো রিয়েল হয়, এ বি সি আর রিয়েল, দেন কমপ্লেক্স রুটস occur in conjugate pair। তার মানে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয়, প্যারালালি আমরা সবসময় একটা রুট কি পাবো? আলফা মাইনাস আই বিটা পাবো। কি কন্ডিশনে? যখন কোএফিসিয়েন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ এ বি সি রিয়েল হবে। যদি এ বি সি নন রিয়েল হয় তাহলে কিন্তু হবে না। ইফ এ বি সি আর নন রিয়েল দেন কমপ্লেক্স রুট কিন্তু আমরা কনজুগেট ফর্মে পাবো না। তাহলে এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া কমপ্লেক্স নাম্বারের যে থিওরি রয়েছে সেগুলো আমাদের বোর্ডের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে ফার্দার আর থিওরি নেই। আমরা শুধুমাত্র কমপ্লেক্স রুট হিসেবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব, কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলোকে জানতে হবে। তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কেমন হবে, রুটসগুলোর সঙ্গে ইকুয়েশনের কোএফিসিয়েন্ট কেমন রিলেশন, যেটা ক্লাস 10-এও করেছো। যদি কোয়াড্রেটিক না হয়ে একটু ফার্দার ডিগ্রি যদি বেশি থাকে, 3rd ডিগ্রি 4th ডিগ্রি, তাদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে সেই ব্যাপারগুলো। এবারে আমরা প্রবলেম সলভিংয়ে চলে আসি। আচ্ছা, একটা বেসিক
ফর্মুলা বলো তো, বেসিক ধারণা, যে আমাকে যদি বলে যে এইরকম একটা কমপ্লেক্স নাম্বার আছে যে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2+3i, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল, কেউ বলতে পারে, আবার কেউ বলতে পারে যে এই কমপ্লেক্স নাম্বারটা যে পয়েন্টের কোঅর্ডিনেট, এই কমপ্লেক্স নাম্বারটা যে পয়েন্টের কোঅর্ডিনেট, এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট ইকুয়াল। আমি একদম ক্লাসিক্যাল যে ডেফিনেশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এ বি ইকুয়াল টু যদি সি ডি হয় তাহলে এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি হবে, এটা বলা যায়। এবারে কেউ যদি বলে যে স্যার এইরকম কি হতে পারে এক্স প্লাস আই ওয়াই গ্রেটার দেন 2+3i, এটা কি কখনো সম্ভব? হবে না। কেন হবে না? কারণ এটা একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে কি অর্ডারিং, এই ব্যাপারটা আমরা কখনো শুনেছি বা কখনো ফিজিবল হবে? কখনোই হবে না। তাহলে এটা নট পসিবল ফর কমপ্লেক্স নাম্বার। অর্ডারিং প্রিন্সিপাল কার ক্ষেত্রে হবে? না, রিয়েল নাম্বারের ক্ষেত্রে হবে, যে গ্রেটার দেন কোনটা, লেস দেন কোনটা, সেটা সহজে আমরা বলতে পারবো। তাহলে এটা দিয়ে যদি কোনো এমসিকিউ থাকে তাহলে এই এমসিকিউর ক্ষেত্রে কখনোই আমরা বলবো না যে এক্স গ্রেটার দেন 2 বা এক্স লেস দেন 2, ওয়াই গ্রেটার দেন 3 বা লেস দেন 3। এটা সবসময় কি হবে? এটা পসিবলই নয়, ফিজিবলই নয়। কিন্তু যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে এক্স প্লাস ওয়াই এর মড গ্রেটার দেন 2+3i, এটা কি ফিজিবল? হ্যাঁ, এটা ফিজিবল, এটা পসিবল, এটা সম্ভব। কারণ দিস ইজ এ রিয়েল নাম্বার, দিস ইজ অলসো এ রিয়েল নাম্বার। টু রিয়েল নাম্বারস অর্ডারিং প্রিন্সিপাল মেনে চলবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা মিসকনসেপশন থাকে, অনেক সময় সেই বেসিক জায়গাটা থেকে এমসিকিউ থাকে, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমি একদম ছোট ছোট কয়েকটা এমসিকিউতে চলে আসি। আমাকে বললে যে 1+i/1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, বললে লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ n, লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু অফ n। তাহলে কত হবে? আমরা তাহলে কিভাবে ক্যালকুলেট করব? আমরা 1+i/1 - i-টাকে একটু কি করি, সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করার সময় কি করব? সব সময় 1 - i নিচে আছে, সেটাকে রিয়েল করতে হবে। রিয়েল করতে গেলে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সবসময় যেমন আমরা সার্ডের প্রবলেম করেছিলাম, রেশনালাইজ করেছিলাম, এখানে রিয়েল করব। তাহলে নিচে কত হয়ে যাবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী 2 হয়ে যাবে, উপরে 1+i এর হোল স্কোয়ার, অর্থাৎ 1+2i i স্কোয়ার মাইনাস 1/2। তাহলে মানে ফাইনালি কি পেলাম? i। তাহলে 1+i/1 - i যে i হয়, এই রেজাল্টটা আমাদের এবারে মুখস্থের মতো করে রেখে দিতে হবে। তাহলে আমি বলতে পারি যে গিভেন এক্সপ্রেশন ইজ i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। আমি একটু আগেই বলেছিলাম i এর 4 এর এনি মাল্টিপল সবসময় 1 হয়। তাহলে এনি মাল্টিপলটা লিস্ট হবে কখন? যখন এই k ইকুয়াল টু কত হবে? 1 হবে। দ্যাট ইজ n ইকুয়াল টু কত হবে? 4 হবে। যেহেতু পজিটিভ ইন্টিগ্রাল বলেছে 4, যদি পজিটিভ কথাটা না থাকতো, এই পজিটিভ কথাটা না থাকতো, তাহলে কিন্তু n ইকুয়াল টু 0 হতো, তাহলে n ইকুয়াল টু 0 আসতো। ক্লিয়ার? নেক্সট আমাকে দেওয়া আছে যে a ইকুয়াল টু 1+i/√2। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ারের ভ্যালু কত হবে? দেখে নি আমরা কি রেজাল্ট আসে। তাহলে a স্কোয়ারটা কত আসছে? নিচে 2 হয়ে গেল, ওপরে 1+2i - 1, দ্যাট ইজ i পেলাম। তাহলে a স্কোয়ার i মানে a টু দি পাওয়ার 4 কত হবে? i স্কোয়ার, দ্যাট ইজ -1। a টু দি পাওয়ার 6 কত হবে? a টু দি পাওয়ার 6 হবে -i, কারণ i কিউব। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই, -i, a টু দি পাওয়ার 4 -1, a স্কোয়ার হচ্ছে +i, তাহলে কত হলো আনসার? -1। অনেক সময় কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট দিয়ে প্রবলেম থাকতে পারে, যে স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার, স্কোয়ার রুট অফ
এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা স্কোয়ার রুট আমরা কিভাবে ফাইন্ড আউট করব? আমরা যে কোনো এক্সপ্রেশনের স্কোয়ার রুট যদি বের করতে চাই, তাহলে তাকে যদি আমরা একটা স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করতে পারি, তাহলে সহজে বলতে পারবো। তাহলে সেই স্কোয়ার ফর্মে অ্যারেঞ্জ করার জন্য এক্ষেত্রে এর তো রিয়েল পার্ট আর দিস ইজ ইমাজিনারি পার্ট, এই রিয়েল পার্টটাকে আমরা দুটো স্কোয়ারের সাম ফর্মে লিখব। ইমাজিনারি পার্টটার মধ্যে সবসময় 2ab আনার চেষ্টা করব, যাতে করে এটা a প্লাস বা মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মে চলে আসে। আমি যদি একটা এক্সাম্পল বলি, সাপোজ আমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে 3 প্লাস 4i তার স্কোয়ার রুট কত হবে। 3 প্লাস 4i, তাহলে এখানে ইমাজিনারি পার্টটাকে 2ab করতে হবে। তাহলে ইমাজিনারি পার্টের সঙ্গে অলরেডি 2 রয়েছে, তাহলে বাকি abটা নিশ্চয়ই 2i হবে। 2i হতে গেলে 2 ইন্টু i করতে পারি, 2i ইন্টু 1 হতে পারে, যা খুশি। তাহলে আমরা যদি এই রকম ফর্মে ভাঙি, তাহলে এটা দেখো 2 স্কোয়ার প্লাস i স্কোয়ার, দ্যাট ইজ 4 মাইনাস 1 3 অ্যাডজাস্ট হয়ে গেল। আমরা লিখে ফেলতে পারি 2 প্লাস i এর হোল স্কোয়ার। তাহলে আমাদের স্কোয়ার রুট কত হবে না, স্কোয়ার রুট হবে প্লাস মাইনাস 2 প্লাস i। তাহলে এইভাবে ফ্যাক্টরাইজ করলাম কেন? কারণ আমার 3 আছে বলে। আমাকে যদি থাকতো মাইনাস 3 প্লাস 4i, তাহলে কিভাবে ফ্যাক্টরাইজ করতাম? তাহলে আমাদের কাছে এটা 2 আছে, বাকি কি ফ্যাক্টর আছে 2i। তাহলে 2i এক্ষেত্রে 2 ইন্টু i করবো, তাহলে তো হবে না। তাহলে দেখো ভালো করে 2i ইন্টু 1 করি, কারণ বাকি 2i ফ্যাক্টরটা তো দু রকম, 2 ইন্টু i হতে পারে, 2i ইন্টু 1 হতে পারে। তাহলে এখানে 2i ইন্টু 1 করবো, বিকজ 2i এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3 দিয়ে দিচ্ছে, মাইনাস 3 দিয়ে দিচ্ছে। তাহলে যেভাবে থাকবে সেই অনুযায়ী সবসময় আমাকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এক্ষেত্রে স্কোয়ার রুট কত হলো, 2i প্লাস i এর হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার রুটটা আমার বেরোলো প্লাস মাইনাস 2i প্লাস 1। তাহলে স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বার যদি কোনো প্রবলেম থাকে, আমরা কি করব, রিয়েল পার্টটাকে দুটো স্কোয়ারের সাম, ইমাজিনারি পার্টটাকে 2ab, যাতে করে রেজাল্টটা a প্লাস b এর হোল স্কোয়ার বা a মাইনাস b এর হোল স্কোয়ারে পরিণত হয়। তাতে স্কোয়ার রুটটা বলতে আমাদের সুবিধা হবে। আমাকে যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে, সিম্পল সাপোজ থাকলো যে শুধু i দেওয়া আছে, তাহলে i এর স্কোয়ার রুট কি করব? তাহলে এটাও একটা কমপ্লেক্স নাম্বার, তার রিয়েল পার্টটা 0, ইমাজিনারি পার্টটা i। ইমাজিনারি পার্টটায় সবসময় কি থাকার কথা, 2 থাকার কথা। 2 দিয়ে তাহলে কি করলাম, আমরা ডিভাইড করলাম। এবারে দেখো এই 2টাকে সরিয়ে নেওয়ার পরে কি থাকলো, i থাকলো। i থাকলে তো হবে না, ab থাকতে হবে। তার মানে i ইন্টু 1 থাকলো, i স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলাম। কেন? এটা মাইনাস 1, এটা প্লাস 1, তাহলে সব মিলিয়ে 0 হয়ে গেল, নিচে 2 আছে। তাহলে 1 প্লাস i এর হোল স্কোয়ার বাই 2। তাহলে আমরা সহজেই বলে দিতে পারবো স্কোয়ার রুট অফ i কত পাচ্ছি, প্লাস মাইনাস 1 প্লাস i বাই কত হয়ে গেল, √2। তাহলে i একটু আগেই আমরা বলেছিলাম 1 প্লাস i বাই 1 মাইনাস i। তাহলে এটার স্কোয়ার রুটও যদি আমাকে ফাইন্ড আউট করতে বলে, তাহলে একই জিনিস হবে 1 প্লাস i বাই √2, কারণ এটাকেই তো আমরা লিখতে পাচ্ছি i ফর্মে। তাহলে রেজাল্ট গুলো যদি মনে থাকে, তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেশনটাও তাড়াতাড়ি হয়ে যায়। z মাইনাস 6 বাই z এর মড ইকুয়াল টু 2। এটা অনেক সময় অনেক কম্পিটিটিভ এক্সামে এই প্রবলেমটা থাকে। z একটা গ্রেট কমপ্লেক্স নাম্বার, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে এটা দেওয়া আছে, দিস ইজ গিভেন, আমাকে গ্রেটেস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু অফ মড জেডটাকে ফাইন্ড আউট করতে হবে। খুব ভালো করে প্রবলেমটা আমি কিভাবে সলভ করব দেখে নাও।
কারণ এই ধরনের প্রবলেম অনেক সময় জয়েন্ট এন্ট্রান্স এক্সামেও থাকে। তাহলে জেড মাইনাস 6/z এর মড ইকুয়াল টু 2, এটা আমাকে দেওয়া আছে। আমরা যে ফর্মুলা লিখেছিলাম সেখানে একটা খুব ইম্পর্টেন্ট বলে লিখে দিয়েছিলাম ইনইকুয়ালিটি, যে z1 প্লাস z2 এটার ম্যাক্সিমাম ভ্যালু মড z1 প্লাস মড z2, এটার মিনিমাম ভ্যালু মড অফ মড z1 মাইনাস মড z2। এবারে আমরা কোন সাইডটাকে অ্যাপ্লাই করব? আমাকে কি বের করতে বলেছে? মড জেড এর ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে মড জেড লেস দেন অর ইকুয়াল টু কার থেকে। এবারে দেখো এইটা কার সঙ্গে ম্যাচ করছে না, এইটা দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সের মড, তার মানে এই পার্টটাকে ডিনোট করছে। মড জেড কোথায় রয়েছে? তাহলে এই পার্টটার মধ্যে একটা জেড, একটা 6/z, তাহলে এইটাকে যদি কনসিডার করি তবেই তো এটা লেস দেন অর ইকুয়াল টু কত আমরা পেয়ে যাব, তার মানে ওই সাইডটায় ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। আমরা তাহলে বলতে পারি মড অফ mod z minus 6/mod z always less than or equal to z minus 6/z এর mod। mod z minus 6/mod z less than or equal to এটা কত দেওয়া আছে আমাকে? 2। mod z কি? mod z তো একটা রিয়েল নাম্বার, সাপোজ আমি এখানে k অ্যাজিউম করে নিলাম, সাপোজ এটাকে k অ্যাজিউম করলাম, তাহলে আমাকে কি দেওয়া আছে? k minus 6/k এর mod less than or equal to 2। আমি কি মডটা তুলে দিয়ে বলতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু -2। এবারে কে কার থেকে ছোট সেটাই তো কে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে, তার মানে কোন সাইডটা এবারে কনসিডার করব? এবারে এই সাইডটা কনসিডার করব। তাহলে আমি পাচ্ছি k² - 6/k লেস দেন অর ইকুয়াল টু 2। আমি পাচ্ছি k² - 2k - 6 লেস দেন অর ইকুয়াল টু 0। আমি এটাকে এইভাবে লিখে ফেলতে পারি k - 1 এর হোল স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু 7। সহজে কি করলাম? একটা +1 অ্যাড করে দিলাম। আমি k - 1 লেস দেন অর ইকুয়াল টু √7, k লেস দেন অর ইকুয়াল টু 1 প্লাস √7। হোয়াট ইজ k? k টা হচ্ছে মড z লেস দেন অর ইকুয়াল টু 1 প্লাস √7। তার মানে মড z এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে জানতে চেয়েছিল। তাহলে মড z এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কত বলবো? তাহলে মড z এর ম্যাক্সিমাম ভ্যালু √7 প্লাস 1। তাহলে এই ধরনের প্রবলেম অনেক সময় কম্পিটিটিভ এক্সামে থাকে, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেম। কোন ইনইকুয়ালিটির হেল্প নেব আমরা? এই যে প্রথমেই আমি যেটা লিখে দিয়েছিলাম সেই ইনইকুয়ালিটির হেল্প নিয়ে সহজে করতে পারবো। নেক্সট যদি আমাদের এই ধরনের কোনো প্রবলেম থাকে, সাপোজ লোকাস দিয়ে আমাকে বললো যে আর্গুমেন্ট অফ z - 1/z+1 ইকুয়াল টু π/4। আর্গুমেন্ট অফ z - 1 তাহলে z এর লোকাসটা বের করতে বলেছে, চারটে অপশন দেওয়া থাকবে। লোকাস অফ z, লোকাস অফ z মানে জেডটা কি? জেডটা তো কমপ্লেক্স নাম্বার, বা আমি বলতে পারি একটা পয়েন্ট অন দ্য প্লেন। এই পয়েন্টটা যদি মুভিং পয়েন্ট হয় তাহলে সে কি করবে? সে একটা পাথ ডেসক্রাইব করবে একটা কন্ডিশনের রেসপেক্টে। সেই পাথটা কি বলা হবে? লোকাস অফ জেড। লোকাস অফ জেড মানে হচ্ছে পাথ ডেসক্রাইবড বাই the moving point under certain condition। মুভিং পয়েন্ট এটাই হচ্ছে লোকাস। তাহলে সেই লোকাসটা জেড যদি মুভিং পয়েন্ট হয়, জেড এর কন্ডিশনটা কি? আর্গুমেন্ট অফ z - 1/z+1 = π/4। তাহলে কিভাবে করতে পারি? আমি এই ধরনের প্রবলেম অনেক সময় জয়েন্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, আবার বোর্ড এক্সামেও তোমাদের এমসিকিউ ফর্মে থাকতে পারে। দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ক্যালকুলেশন, জেড এর ভ্যালুটাকে আমি অ্যাজিউম করে নিতে পারি x + iy ধরে তার আর্গুমেন্ট করতে পারি, আবার এটাকে জিওমেট্রিক্যালিও সলভ করতে পারি। আমি দুটো ওয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আমি তাহলে আর্গুমেন্ট কখন একটা কমপ্লেক্স নাম্বারে বের করবো? একদম বেসিক বোর্ডের রুল অনুযায়ী, যদি এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা a প্লাস আইবি ফর্মে অ্যারেঞ্জ করতে পারি তবেই তো এটার আর্গুমেন্ট বলতে পারবো। তাহলে এটাকে সাজিয়ে নিই আগে। জেড আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান এর ভ্যালু বের করবো। এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। তাহলে আমরা কি চাইছি? এটাকে এ প্লাস আইবি ফর্মে অ্যারেঞ্জ করতে চাইছি। তাহলে নিচে কি করব? কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব যাতে করে রিয়েল করা যায়। এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, নিচের পার্টটা কি হয়ে গেল? এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। ওপরের পার্টটা কি হয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার রিয়েল পার্ট হিসেবে এলো। ইমাজিনারি পার্টে কি এলো? এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আই স্কোয়ার থেকে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার রিয়েল পার্ট। এইটার সাজিয়ে ফেলেছি আমরা এ প্লাস আইবি ফর্মে। এবারে আমাদের কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল এটার আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট জেড কত হবে? আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার কত হবে? আর্গুমেন্ট অফ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান কত আসবে? তাহলে ফর্মুলা কি জানি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বি বাই এ। বি কোনটা? বিটা হচ্ছে এই যে 2y বাই দিস পার্ট, আর রিয়েল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই দিস পার্ট, দুটোরই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু পাই বাই 4। তাহলে আমি বলতে পারি দিস রেজাল্ট ইজ 1। তার মানে 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 2y। তাহলে একটা জিওমেট্রিক্যাল লোকাস তৈরি হলো, যে লোকাসটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ানো হবে জানতে পারবে এটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। আপাতত জেনে রাখো যে সেকেন্ড ডিগ্রি একটা ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই, যার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম এবং এক্স ওয়াই কোনো টার্ম থাকবে না, তখন সেই ধরনের ইকুয়েশনের পরিচয়টা কি? সেটা সার্কেলের ইকুয়েশন হবে। তাহলে এটা গেল একদম জেনারেল অ্যাপ্রোচ, আমি একটা প্রবলেমকে কত রকম ভাবে সলভ করতে পারি, তার এটা হলো ফার্স্ট অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ কি? জিওমেট্রিক্যালি আমি বলেছিলাম। তাহলে এর মধ্যে একটা জিওমেট্রি লুকিয়ে রয়েছে, সেই জিওমেট্রিটা ধরে নিতে পারলেই আমরা জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমরা করে ফেলতে পারবো। তাহলে আমাকে দেওয়া আছে জেড একটা কমপ্লেক্স নাম্বার যেটা ভ্যারিয়েবল পয়েন্ট, যেটা মুভ করছে, জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান। আচ্ছা, যখনই আমাকে জেড ওয়ান একটা পয়েন্ট, জেড টু একটা পয়েন্ট, আমাকে যদি বলে যে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কি আমি বলতে পারি আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টুটা অ্যাকচুয়ালি থিটা হলো? তাহলে সেটাকে যদি আমি বুঝতে পেরে যাই, তাহলে এখানে আমি কি বলতে পারি যে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে 1,0 আর একটা হচ্ছে -1,0। এই দুটো পয়েন্টের সঙ্গে কানেক্ট হচ্ছে জেড পয়েন্ট, জেড হচ্ছে অ্যাকচুয়ালি মুভিং পয়েন্ট। এই অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া আছে π/4। জেডটা এখানেও থাকতে পারে, জেডটা এখানেও থাকতে পারে। এই সব ক্ষেত্রে কি করছে? π/4 অ্যাঙ্গেল তৈরি করছে। তার মানে আমি জেড একটা মুভিং পয়েন্ট, সে কি করছে? একটা লাইনের এন্ড পয়েন্টের সঙ্গে কানেক্ট করে সে সবসময় π/4 অ্যাঙ্গেল তৈরি করছে, সবসময় π/4 অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে কি আমি বলতে পারি জেড একটা সার্কেলের ওপরে আছে, যে সার্কেলের একটা কর্ড হচ্ছে মানে -1,0 আর 1,0, কারণ এটা তো 90 ডিগ্রি হলে এই কর্ডটা না হয় ডায়ামিটার বলতে পারতাম। কি ক্লিয়ার?
তাহলে তুমি কি বলতে পারো যে সেন্টারটাতে তাহলে এই কর্ডটা কত অ্যাঙ্গেল তৈরি করেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেন্টারটা তাহলে কোথায় আছে? তাহলে সেন্টার আমরা জানি ক্লাস 10 এর জিওমেট্রি থেকে যে কর্ডের সেন্টার দিয়ে সবসময় কর্ডের ওপরে পারপেন্ডিকুলার এবং বাইসেক্ট করে যে লাইনটা, সেটা সেন্টার দিয়ে পাস করে। তাহলে -1 0 এবং 1 0 পারপেন্ডিকুলার বাইসেক্টরকে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের ওপরে কোনো একটা জায়গায় সেন্টারটা রয়েছে। তাহলে সেন্টারের কোঅর্ডিনেটকে আমরা কি ধরে নিতে পারি? 0, সাম ভ্যালু, সাপোজ কে ধরলাম। তাহলে এই সেন্টারে এই অ্যাঙ্গেলটা কত তৈরি করছে? 90 ডিগ্রি তৈরি করছে। যেখানে মুভিং পয়েন্টটা এখানে কত অ্যাঙ্গেল তৈরি করেছিল? π/4। তাহলে আমাদের তো সার্কেলটা এইরকম, এটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে সার্কেলটা এইরকম হবে। তাহলে এই ডিস্টেন্সটা এটা কি? এটা হাইপোটেনাস হয়ে গেল। এই ডিস্টেন্সটা কত? 2 ইউনিট। এই ডিস্টেন্সটা কত আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো যে k² + 1 প্লাস k² + 1, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল? 2²। তার মানে আমাদের কাছে 2k² ইকুয়াল টু কত পেলাম? 2, k² ইকুয়াল টু কত পেলাম? 1। কে যদি আমরা পজিটিভ দিকে ধরি 1, তার মানে এই কোঅর্ডিনেট কত হয়ে গেল আমাদের কাছে? 0, 1। তাহলে একটা সার্কেলকে ডিনোট করছে, আমি লোকাস জানতে চাইছে, লোকাসটা সার্কেল, যদি তার ইকুয়েশন জানতে চাই, সার্কেলের সেন্টারটা পেয়ে গেলাম 0, 1। রেডিয়াসটা কোনটা হবে? সেন্টার থেকে এই ডিস্টেন্সটাই রেডিয়াস হবে। তার মানে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হবে √1 + 1 √2। তাহলে একটা সার্কেল যার সেন্টার জানো, রেডিয়াস জানো, মুভিং পয়েন্টটা x, y, তাহলে x - 0 হোল স্কোয়ার প্লাস y - 1 এর হোল স্কোয়ার, সবসময় রেডিয়াসের স্কোয়ারটা এখানে কত? 2। তাহলে যে ইকুয়েশনটা পেলাম সেটাই সার্কেলের ইকুয়েশন, x² + y² - 2y প্লাস 1টা এদিকে আনলে 1, যেটা আমরা এভাবে ক্যালকুলেট করে পেয়েছি এখানে, সেটা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ থেকেও পেয়ে গেলাম। তাহলে এই অ্যাপ্রোচটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সময় কাজে লাগবে। তাহলে একই প্রবলেম দুভাবে আমরা প্রবলেমটাকে সলভ করলাম। খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রির সঙ্গে কমপ্লেক্স নাম্বারের প্রায় পুরোটা মিল আছে। এই ধরনের প্রবলেম আমাদের থাকবে। আমাকে যদি বলা হয় z + i ইকুয়াল z + i এর মড ইকুয়াল টু z + 2 এর মড, তাহলে লোকাস অফ z, দেন লোকাস অফ z। তাহলে এটা দেখো, আমাকে যদি বলে লোকাস অফ z দিয়ে অপশন দেওয়া থাকে যে সার্কেল হবে কি স্ট্রেট লাইন হবে কি প্যারাবোলা হবে, এইভাবে থাকলো সাপোজ, তাহলে আমরা এই প্রবলেমটার ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা অ্যান্সার বলে দিতে পারবো স্ট্রেট লাইন হবে। কেন হবে? কারণ কমপ্লেক্স নাম্বারে মড জেড মানে হচ্ছে ডিস্টেন্স অফ জেড ফ্রম অরিজিন। কমপ্লেক্স নাম্বারে z1 - z2 এর মড মানে ডিস্টেন্স বিটুইন z1 and z2। তাহলে যে গিভেন কন্ডিশনটা আমাকে দেওয়া আছে, আমি যদি বোঝার জন্য ছবিটা এঁকে নিই, তাহলে বলতে পারি ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড -i, -i মানে কোন পয়েন্ট? 0, -1। ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড -2, -2, 0। তাহলে দুটো পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে যে পয়েন্টটা থাকে, দুটো পয়েন্ট থেকে সেই পয়েন্টের লোকাস কি হয়? লোকাস হয় সবসময় পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর ইটসেলফ এ স্ট্রেট লাইন। তাহলে আমাদের এটা কি অ্যান্সার হবে? যদি লোকাস অফ জেড এর কোন ধরনের কার্ভ জানতে চাই, তাহলে ক্যালকুলেশন ছাড়াই আমরা বলে দিতে পারবো স্ট্রেট লাইন হবে, কারণ দিস ইজ ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, ডিস্টেন্স বিটুইন এ ফিক্সড পয়েন্ট এন্ড এ মুভিং পয়েন্ট, ডিস্টেন্স বিটুইন দিস মুভিং পয়েন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট। তাহলে দুটো ফিক্সড পয়েন্টের থেকে ইকুয়াল ডিস্টেন্সে যে মুভিং পয়েন্ট মুভ করে, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দিস টু পয়েন্টস।
তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর স্ট্রেট লাইন হয়, অ্যান্সারটা স্ট্রেট লাইন হবে। এবারে যদি বলে কোন ইকুয়েশন হবে, তখন আমরা সহজে ক্যালকুলেশন করতে হবে আমাকে। তখন দুভাবে, আবার একই রকম ভাবে দুভাবে আমি ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে যে এই লাইনটার ওপরে পারপেন্ডিকুলার লাইন, তার ইকুয়েশন বের করবো জিওমেট্রি দিয়ে। আর একটা হচ্ছে যে এমনি সিম্পল ক্যালকুলেশন করে, যে জেড কে যদি আমরা এক্স প্লাস আই ওয়াই অ্যাজিউম করে নিই, তাহলে এটা কত হবে, এক্স প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান, এটা হবে এক্স প্লাস টু প্লাস আই ওয়াই। এবারে দুটোর মড নিচ্ছি, তার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এদিকে কত আসছে না, এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুদিক থেকে যখন আমরা সিম্পলিফাই করব, টু ওয়াই প্লাস ওয়ান, এদিকে আসবে ফোর এক্স প্লাস ফোর। তাহলে ফাইনালি কি পেলাম, ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। দিস ইজ দ্য ইকুয়েশন। আবার আদার দেন দিস অ্যাপ্রোচ, তুমি এটাকে এভাবেও ভাবতে পারো, কি তুমি বলতে পারো যে এই লাইনটার স্লোপ কত, কোঅর্ডিনেট জিওমেট্রি যখন পড়বে জানতে পারবে এই লাইনটার স্লোপ কত হবে, 1/-2, অর্থাৎ স্লোপের ফর্মুলা হচ্ছে y1 - y2 বাই x1 - x2। এটা হচ্ছে স্লোপের ফর্মুলা যদি দুটো পয়েন্টের সঙ্গে কানেক্টেড থাকে। তাহলে 0 মাইনাস ও মাইনাস ওয়ান, 1/-2 - 1। এবারে এই লাইনটার লোকাস জানতে চাইছি, ইকুয়েশন জানতে চাইছি, এটা কি না মিড পয়েন্ট। মিড পয়েন্ট কত না, মিড পয়েন্টটা হচ্ছে -2 প্লাস 0/2, দ্যাট ইজ -1, আর এটা হচ্ছে -1/2। তাহলে ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর, আমরা এটাই জানতে চাইছি, পারপেন্ডিকুলার বাইসেক্টর কি হবে তাহলে না, y মাইনাস অফ মাইনাস ইকুয়াল টু, এটার যদি -1/2 স্লোপ হয়, তার স্লোপ হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান। তার মানে 2y প্লাস 1 ইকুয়াল টু 4x প্লাস 4, অর্থাৎ 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটা প্রবলেমই কমপ্লেক্স নাম্বারের দুটো তিনটে অ্যাপ্রোচে করে যাওয়া যাবে। একটা হচ্ছে একদম পিওর জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে জেডটাকে ভ্যালু বসিয়ে আর্গুমেন্ট মডিউলাস ক্যালকুলেট করে করে। ক্লিয়ার? তাহলে এই যে কনসেপ্টগুলো আমি দিলাম, এগুলোকে কাজে লাগিয়ে বইয়ের প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে? আমাকে যদি বলা হয় যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বলে সলভ করো। তাহলে আমরা সলভ করলে কি করব, শ্রীধর আচার্য অ্যাপ্লাই করব, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু 2 বাই 2, তাহলে -1 প্লাস i রুট 7/2। তাহলে দুটো রুট পেলাম এখান থেকে, একটা -1 প্লাস i রুট 7/2, আর একটা -1 মাইনাস i রুট 7/2। এরা কনজুগেট টু ইচ আদার, কনজুগেট পেয়ার পেলাম। কেন পেলাম? কারণ থিওরি অনুযায়ী যে কোএফিসিয়েন্ট গুলো এখানে রয়েছে, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট কি, রিয়েল কোএফিসিয়েন্ট। এবারে যদি কোশ্চেনটা থাকতো আই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটার দেখে নি আমরা সলিউশন থেকে কনজুগেট পেয়ার আসবে না। তাহলে কি আসছে দেখে নি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এ কত আই, সি কত 1, আমরা এটাকে আই দিয়ে দিলাম। তাহলে কত পাচ্ছি, -4i স্কোয়ার পেয়ে যাচ্ছি, বাই কত 2i। তাহলে -1 প্লাস মাইনাস রুট 5/2i, বা i দিয়ে আমি আবার রিয়েল করে নেব, যাতে করে নিচে কত হয়, -2 হয়ে যায়, ওপরে -1 প্লাস মাইনাস রুট 5 ইন্টু i। তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা পেলাম যে রুট দুটো পেলাম তারা কিন্তু কনজুগেট টু ইচ আদার নয়। তাহলে এখান থেকে এটাই আমাদের থিওরিটা এস্টাবলিশ হয়ে গেল যে রুটগুলো যদি রিয়েল হয় তাহলে আমরা সবসময় কনজুগেট ফর্মে পাবো, রুটগুলো যদি কমপ্লেক্স হয়, কোএফিসিয়েন্টগুলো যদি কমপ্লেক্স হয়, তাহলে কনজুগেট ফর্মে পাবো না। আমাদের বোর্ড এক্সামে এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে বলবে যে আলফা প্লাস আই বিটা যদি আর একটা রুট হয়, তাহলে কি অ্যানাদার রুট আলফা মাইনাস আই বিটা, তাহলে বলবো নো, হবে না।
তাহলে বিভিন্ন ধরনের টাইপের প্রবলেম হতে পারে, তাহলে এটা একটা টাইপ হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট 2 এর যে চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন তার থিওরি এবং প্রবলেম সলভ করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা পারমুটেশন কম্বিনেশন করব। আজকের ক্লাস এখানেই শেষ।